নতুন একটি গোয়েন্দা তথ্য সামনে এসেছে। এতে বলা হচ্ছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হয়তো ইতিমধ্যেই দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, যদি বিক্ষোভ এতটাই তীব্র হয় যে তার ক্ষমতার নিয়ন্ত্রণ ভেঙে পড়তে শুরু করে, তাহলে খামেনির একটি বিকল্প পালানোর পরিকল্পনা রয়েছে। ৮৬ বছর বয়সী এই নেতা নাকি তেহরান ছাড়তে প্রস্তুত থাকবেন, সঙ্গে থাকবে তার খুব ঘনিষ্ঠ একটি ছোট দল। এই দলে সর্বোচ্চ ২০ জন থাকতে পারে, যাদের মধ্যে রয়েছেন তার পরিবার, ঘনিষ্ঠ সহকারী এবং তার ছেলে ও সম্ভাব্য উত্তরসূরি মোস্তফা খামেনি। গোয়েন্দা সূত্র বলছে, যদি নিরাপত্তা বাহিনী আদেশ মানতে অস্বীকৃতি জানায়, দল ত্যাগ শুরু করে বা ভেঙে পড়ে, তাহলেই এই পরিকল্পনা কার্যকর হবে। আর সম্ভাব্য গন্তব্য হিসেবে উঠে এসেছে একটি নাম, মস্কো। সাবেক ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তা বেনি সাপ্তি টাইমসকে বলেন, বাস্তবে খামেনির যাওয়ার মতো আর কোনো জায়গা নেই। তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে শ্রদ্ধা করেন এবং তেহরান ও মস্কোর মধ্যে রাজনৈতিক সম্পর্ক খুব গভীর। এই পালানোর পরিকল্পনাটি নাকি সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের ঘটনার আদলে তৈরি। ২০২৪ সালের ডিসেম্বরে যখন বিদ্রোহীরা দামেস্কের কাছাকাছি পৌঁছে যায়, তখন আসাদ রাশিয়ায় পালিয়ে যান। একইভাবে খামেনির পরিকল্পনায় রয়েছে আগেই ঠিক করা রুট, বিদেশে সম্পদ সরানো, নগদ অর্থ এবং বিদেশে থাকা সম্পত্তিতে দ্রুত পৌঁছানোর ব্যবস্থা। খামেনির আর্থিক শক্তিও বিশাল। ধারণা করা হয় তিনি সি-টেড নামের আধা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মাধ্যমে একটি বিশাল অর্থনৈতিক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করেন। ২০১৩ সালে রয়টার্স এই প্রতিষ্ঠানের সম্পদের মূল্য প্রায় $৯৫ বিলিয়ন বলে উল্লেখ করেছিল। তার অনেক ঘনিষ্ঠ সহযোগীর পরিবার ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র, কানাডা ও দুবাইয়ে বসবাস করছে। এই তথ্যগুলো সামনে এসেছে এমন এক সময় যখন ইরানে বিক্ষোভ চলছে। এর মূল কারণ অর্থনৈতিক বিপর্যয়, ভয়াবহ মূল্যস্ফীতি এবং সাধারণ মানুষের ক্ষোভ। তেহরান ছাড়াও বহু শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, এমনকি পবিত্র শহর কোমেও। গত বছরের ১২ দিনের ইসরায়েল যুদ্ধের পর থেকে খামেনিকে শারীরিক ও মানসিকভাবে দুর্বল বলা হচ্ছে। ওই যুদ্ধে ইরানের বহু মিত্রশক্তি ক্ষতিগ্রস্ত হয়। তখন খামেনি দিনের পর দিন বাংকারে লুকিয়েছিলেন, কারণ ইসরায়েলি হামলায় বহু শীর্ষ রেভলিউশনারি গার্ড কমান্ডার নিহত হন। বিশ্লেষকরা বলছেন, এতে তার মধ্যে বেঁচে থাকার প্রবল মানসিকতা আরও গভীর হয়েছে। তিনি খুব কম জনসম্মুখে আসছেন এবং চলমান বিক্ষোভ নিয়ে প্রায় নীরব। তবে গোয়েন্দারা বলেন, কঠোর আদর্শবাদী হলেও খামেনি বাস্তববাদী। ক্ষমতা টিকিয়ে রাখতে প্রয়োজনে তিনি পিছু হটতেও প্রস্তুত। ১৯৩৯ সালে মাশহাদে জন্ম নেয়া খামেনি একজন বিপ্লবী কর্মী থেকে রাষ্ট্রপতি এবং পরে সর্বোচ্চ নেতা হন। যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি আর ভেতরের অস্থিরতার মাঝে এখন প্রশ্ন একটাই, খামেনি ক্ষমতায় টিকে থাকবেন নাকি একদিন পালাতে বাধ্য হবেন? খামেনি বলেন, আমরা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলি, কর্মকর্তাদেরও কথা বলা উচিত, কিন্তু দাঙ্গাবাজদের সঙ্গে কথা বলা অর্থহীন। এটা শত্রুর ষড়যন্ত্র, আমরা হার মানব না। যুক্তরাষ্ট্র এখন ইরান থেকে এগিয়ে যেতে চায়, কম সময় দিতে চায়, কম শক্তি খরচ করতে চায়। কারণ একটাই, ৪৬ বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র ইরান নিয়ে ব্যস্ত, কিন্তু ফল খুব কম। ডোনাল্ড ট্রাম্পের নতুন জাতীয় নিরাপত্তা কৌশল এই বাস্তবতাই বলছে। এই নথিতে ইরানের নাম এসেছে মাত্র ৩ বার। একটা বড় বার্তা স্পষ্ট, কিন্তু বাস্তবতা এত সহজ নয়। ইরান দুর্বল হয়েছে ঠিক। গত ২ বছরে ইরান সামরিক ও কূটনৈতিকভাবে চাপের মুখে পড়েছে। জাতিসংঘ আবার নিষেধাজ্ঞা দিয়েছে। দেশের ভেতরে পানি সংকট, অর্থনৈতিক চাপ। তবুও ইরান শেষ হয়ে যায়নি, বরং এখানেই ভুলটা হয়। ইরানের হাতে এখনো উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম আছে উন্নত সেন্ট্রিফিউজ, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখন আর আন্তর্জাতিক নজরদারি নেই। ১২ দিনের ইরান ইসরায়েল সংঘর্ষের পর ইরানের ভেতরেই পারমাণবিক অস্ত্র তৈরির দাবি জোরালো হয়েছে। এটা ছোট সংকেত নয়, এটা বড় সতর্কবার্তা। মিসাইল শক্তিতে ইরান এখনো ভয়ঙ্কর, ইসরায়েল সেই শক্তি টের পেয়েছে। এই যুদ্ধে ইরান সরাসরি ক্ষতি করতে পেরেছে, আর প্রক্সি শক্তি, হিজবুল্লাহ, হুথি সব শেষ হয়ে যায়নি। হুথির মাধ্যমে ইয়েমেন থেকে ইরান এখনো লোহিত সাগর কাঁপায়। এ কারণে ইসরায়েল চুপ নেই। নেতানিয়াহু প্রকাশ্যে ইরানের মিসাইল হুমকির কথা বলছেন। ইসরায়েলের ভেতর অনেকেই বলছে ১২ দিনের যুদ্ধ ছিল প্রথম ইরান যুদ্ধ, পরের যুদ্ধ আরও বড় হবে, আরও সরাসরি হবে। এখানেই যুক্তরাষ্ট্রের সমস্যা। ট্রাম্প ইরানের সরকার পরিবর্তন চান না, আমেরিকা ফার্স্ট নীতি সেটা বলে। তাহলে সামনে কি পথ? ৩টা অপশন। ১, সব ঠিক থাকবে, এই আশায় বসে থাকা। ২, ইরান সামলানোর দায়িত্ব ইসরায়েলের হাতে ছেড়ে দেয়া। ৩, ইরানের সঙ্গে নতুন চুক্তি। প্রথমটা সবচেয়ে ঝুঁকিপূর্ণ, কারণ সংঘর্ষ আবার শুরু হওয়া অসম্ভব নয়। বিশেষ করে ট্রাম্প নিজেই JCPOA থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তের মালিক। দ্বিতীয়টা আরও বিপজ্জনক। ইসরায়েল শক্তিশালী, সন্দেহ নেই, কিন্তু প্রতিবার হামলা মানেই বড় যুদ্ধের ঝুঁকি। মধ্যপ্রাচ্যে থাকা ৪০,০০০ মার্কিন সেনা তখন লক্ষ্যবস্তু হবে। তৃতীয় পথ, নতুন চুক্তি, কঠিন, রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ।
রিপাবলিকানদের ভেতরেই বিভাজন তৈরি হবে, ইসরায়েল সরকারও খুশি হবে না। তবুও বাস্তবতা একটাই, ইরানকে উপেক্ষা করে এগিয়ে যাওয়া যাবে না। ইরান দুর্বল কিন্তু ভাঙেনি, ইরান চাপে কিন্তু নিঃশেষ নয়। শক্তিশালী রাষ্ট্র এভাবেই টিকে থাকে, সময় নেয়, নিজেকে পুনর্গঠন করে। যুক্তরাষ্ট্র যদি সত্যিই মধ্যপ্রাচ্য থেকে বেরোতে চায়, তাহলে সবচেয়ে কঠিন কাজটাই করতে হবে, আলোচনা, চুক্তি আর বাস্তবতাকে মেনে নেওয়া। কারণ যুদ্ধ এড়ানো দুর্বলতা নয়, বরং কৌশলের সবচেয়ে শক্তিশালী রূপ। বিদ্রোহ মানে ক্ষমতার চোখে চোখ রেখে সত্য বলা। এই বিদ্রোহী বাস্তবতার মাঝেই আজ গাজাকে ঘিরে নতুন এক কূটনৈতিক নাটক শুরু হয়েছে। আর সেই নাটকের এক গুরুত্বপূর্ণ মঞ্চ তুরস্ক। গাজা যুদ্ধবিরতি, কাগজে শান্তি, বাস্তবে সংঘর্ষ। অক্টোবরের যুদ্ধবিরতির পর বলা হয়েছিল গাজায় গুলি থামবে, কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। ফিলিস্তিনি কর্তৃপক্ষের অভিযোগ, এই যুদ্ধবিরতির পরও ইসরায়েল একাধিকবার হামলা চালিয়েছে। তাদের দাবি অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে প্রায় ৩৯৫ জন নিহত এবং ১,০০০-এর বেশি মানুষ আহত হয়েছেন। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, যুদ্ধবিরতি কি আদৌ টিকে আছে? তুরস্কের হঠাৎ বড় ভূমিকা। এই উত্তপ্ত অবস্থায় তুরস্ক হঠাৎ সামনে এসে দাঁড়িয়েছে, নীরবে নয় বরং প্রকাশ্য কূটনৈতিক উদ্যোগ নিয়ে। তুরস্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন ইস্তাম্বুলে হামাসের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। হামাস প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন রাজনৈতিক ব্যুরোর জ্যেষ্ঠ সদস্য খলিল আল হায়া। অর্থাৎ এটি কোনো নিচু স্তরের যোগাযোগ নয়, এটি সরাসরি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা। এই বৈঠকের উদ্দেশ্য কি? তুরস্ক ও হামাসের আলোচনার মূল বিষয় ছিল তিনটি। ১. গাজায় যুদ্ধবিরতি বাস্তবে কিভাবে কার্যকর হচ্ছে। ২. কোন কোন জায়গায় যুদ্ধবিরতি ভাঙছে এবং সেই দায় কার। ৩. যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে কিভাবে যাওয়া যায়। হামাস তুরস্ককে জানিয়েছে তারা যুদ্ধবিরতির শর্ত মানছে। তাদের অভিযোগ, ইসরায়েলি ধারাবাহিকভাবে হামলা ও অভিযানের মাধ্যমে এই চুক্তি ভাঙছে। তুরস্ককে গ্যারান্টর হতে চায়। এই আলোচনায় একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে, তুরস্ক কি গাজা যুদ্ধবিরতির গ্যারান্টর রাষ্ট্র হতে চায়? অর্থাৎ যুদ্ধবিরতি মানা হচ্ছে কিনা তা তদারকি, আন্তর্জাতিক পর্যবেক্ষক আনার চেষ্টা, কূটনৈতিক চাপ তৈরি, এই সবকিছুর মধ্যস্থতাকারী হিসেবে তুরস্ক নিজেকে দেখতে চাইছে। এটা হলে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে তুরস্কের ভূমিকা অনেক বড় হয়ে যাবে। যুক্তরাষ্ট্রের পরিকল্পনা আর বাস্তবতার ফাঁক। একদিকে যুক্তরাষ্ট্র ভিন্ন এক ছবি আঁকছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, জ্যারেড কুশনার ও এক মার্কিন ডেভেলপার গাজার জন্য $112 বিলিয়ন একটি উন্নয়ন পরিকল্পনা বানিয়েছে। তাদের স্বপ্ন 20 বছরে গাজাকে একটি আধুনিক, বিলাসবহুল উপকূলীয় শহরে রূপান্তর করা। কিন্তু প্রশ্ন হলো, যেখানে প্রতিদিন হামলা হচ্ছে সেখানে এই স্বপ্ন কতটা বাস্তব? তুরস্কের কড়া ভাষা, ইসরায়েলের উপর চাপ। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের সঙ্গে বৈঠকে ইসরায়েলের সামরিক অভিযানের তীব্র সমালোচনা করেছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, যুদ্ধবিরতি ভাঙতে থাকলে ট্রাম্প প্রশাসনের শান্তি পরিকল্পনাও ভেস্তে যাবে। তার সতর্কতা, এই সহিংসতা শুধু যুদ্ধবিরতি নয়, পুরো রাজনৈতিক সমাধানের পথ ধ্বংস করে দেবে। দ্বিতীয় ধাপের পথে কি বাধা? তুরস্ক ও হামাস আলোচনা করেছে আরও গভীর শান্তি কিভাবে আনা যায়, মানবিক সহায়তা কিভাবে বাড়ানো যায়, গাজায় দৈনন্দিন জীবন কিভাবে স্থিতিশীল করা যায়। তারা একমত হয়েছে, ফিলিস্তিনি অভ্যন্তরীণ ঐক্য ছাড়া কোনো দীর্ঘমেয়াদী সমাধান সম্ভব নয়। চূড়ান্ত লক্ষ্য একটাই, স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র। তুরস্কের এই উদ্যোগ ইসরায়েল, যুক্তরাষ্ট্র সবার জন্যই একটি বার্তা। মধ্যপ্রাচ্য আবার জ্বলছে, আকাশে উঠছে আগুনের সিঁড়ি। আর ঠিক সেই মুহূর্তে আমেরিকার এক বিরল ক্ষেপণাস্ত্র চালনা, নতুন যুদ্ধের অশনি সংকেত। হুথিদের সঙ্গে সিরিয়ার যুদ্ধ কি মিলছে এক সুতায়? মার্কিন সামরিক বাহিনী এমন এক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে যা সাধারণত দেখা যায় না। প্রশ্ন উঠছে, এ কি হুথিদের বিরুদ্ধে নতুন যুদ্ধ, নাকি সিরিয়া ও লেবাননে ইসরায়েলের হামলা পরিস্থিতিকে আরও ভয়ঙ্কর করে তুলছে? ইসরায়েল সিরিয়া লেবাননে হামলা বাড়ালে মার্কিন যুক্তরাষ্ট্র বাড়াচ্ছে অস্ত্র মোতায়েন। ইসরায়েল সাম্প্রতিক সপ্তাহগুলিতে সিরিয়া ও লেবাননে একের পর এক আঘাত হেনেছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র নতুন ড্রোন ফোর্স মোতায়েনের ঘোষণা দিয়েছে। একটি নতুন অস্থিরতার সূচনা, এটাই বিশ্লেষকদের সতর্কবার্তা। ড্রোন ফোর্সের পর এবার বিরল ক্ষেপণাস্ত্র, মার্কিন যুদ্ধবিমান সুপার হর্নেট দেখা গেছে ক্ষেপণাস্ত্র নিয়ে। এটা খুবই বিরল দৃশ্য, বিশেষ করে ইয়েমেনের আকাশে। একে অনেকে বলছে রাউন্ড 1 হেরে গিয়ে মার্কিন বাহিনীর রাউন্ড 2 প্রস্তুতি। মার্কিন যুদ্ধ দফতর প্রকাশ করল নতুন ছবিগুলো এপ্রিল মাসে তোলা হয়েছিল, সম্প্রতি প্রকাশিত হয়েছে। এগুলোতে দেখা যায় হুথিদের বিরুদ্ধে ব্যবহৃত অস্ত্র ভাণ্ডার। TWZ রিপোর্ট বলছে, ছবিতে দেখা গেছে সুপার হর্নেট যুদ্ধা বিমান, বিমানে লাগানো ছিল বিরল স্ল্যাম ER ক্ষেপণাস্ত্র। USS হ্যারিয়াস ট্রুম্যান এর ভূমিকায় বড় মোড়। এই ক্ষেপণাস্ত্রবাহী বিমানগুলো ছিল মার্কিন নৌবাহিনীর সেন্টকমের অধীনে।
বিশেষত ইউএসএস হ্যারি এস ট্রুম্যান ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের অংশ। বিমানে ছিল M9X সাইডউইন্ডার ও সম্ভবত M-RAM ক্ষেপণাস্ত্র। স্ল্যাম ইয়ার ক্ষেপণাস্ত্র সাধারণত সুপার হর্নেটে ব্যবহৃত হয় না, তাই বিশ্লেষকেরা বলছেন এতে বোঝা যাচ্ছে পরিস্থিতি কতটা নাজুক। স্ল্যাম ইয়ার ক্ষেপণাস্ত্র কি আকাশ থেকে ছোড়া ল্যান্ড অ্যাটাক সংস্করণ, রেঞ্জ প্রায় 170 মাইল, উচ্চ সাবসনিক গতি, রাডারে ধরা পড়ে কম, জটিল উপকূলীয় এলাকায় নিখুঁত আঘাত, জিপিএস প্লাস ইনফ্রারেড ইমেজিং নির্দেশনা, স্থির বা চলন্ত উভয় লক্ষ্যে আঘাত হানে। বিশ্লেষকরা বলছেন হুথিদের শক্তিশালী ও বৈচিত্র্যময় এয়ার ডিফেন্সের কারণে এই ক্ষেপণাস্ত্রই ছিল সবচেয়ে কার্যকর। 8 মাসের টানা অভিযানের পর জাহাজ ফিরল দেশে। ইউএসএস হ্যারি এস ট্রুম্যান জুলাইয়ে যুক্তরাষ্ট্রে ফিরে যায়। এই যুদ্ধজাহাজ ছিল অপারেশন রাফ রাইডার এর অন্যতম প্রধান শক্তি। এটাই ছিল আমেরিকার 52 দিনের হুথি বিরোধী অভিযান। মধ্যপ্রাচ্য উত্তেজনা এখন টানটান। মার্কিন যুক্তরাষ্ট্র এখন আরও প্রতিপক্ষ বাড়াচ্ছে। ঘোষণা করা হয় নতুন ড্রোন টাস্ক ফোর্স স্করপিয়ন স্ট্রাইক। এই ফোর্সে থাকবে সস্তা কিন্তু বিধ্বংসী লোকাস্ট ড্রোন, যা শত্রুর প্রতিরক্ষা ভেদ করে ঝাঁকে ঝাঁকে আক্রমণ চালাতে পারে। লেবাননে ভয় আসছে কি বড় হামলা? ইসরায়েল লেবানন ও সিরিয়ায় হামলা জোরদার করেছে। লেবাননের কর্মকর্তারা আশঙ্কা করছেন আগামী কিছুদিন বা সপ্তাহে বড় এক হামলা আসতে পারে। হিজবুল্লাহ প্রস্তুত। বিদ্যুৎ গতির ক্ষেপণাস্ত্র, সুসংগঠিত গেরিলা ইউনিট আর তাদের পাহাড়ি প্রতিরক্ষা ইসরায়েলের জন্য ভয়ঙ্কর চ্যালেঞ্জ। সিরিয়া সীমান্তেও তাদের শক্তিশালী উপস্থিতি ইসরায়েলকে বাধ্য করছে আরও আক্রমণাত্মক হতে। ট্রাম্পও সতর্ক করলেন ইসরায়েলকে। ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের এই ধারাবাহিক হামলায় ক্ষুব্ধ। তিনি বলেছেন, এভাবে সিরিয়া অস্থিতিশীল করলে পুরো অঞ্চল জ্বলে উঠবে। ব্যর্থতার ছাই থেকে উঠে দাঁড়াচ্ছে এক পরাশক্তি, কিন্তু এবার সে চোখ রেখে শিখছে প্রতিপক্ষের কৌশল। হুথিদের কাছে ভেঙে পড়া মার্কিন অস্ত্রের পাহাড় যেন নতুন এক সত্যি তুলে ধরল। মধ্যপ্রাচ্যের আকাশে আজ ইরানের পথই সবার পথ নির্দেশক। হুথিদের বিরুদ্ধে ব্যর্থ হওয়ার পর মার্কিন সামরিক বাহিনীকে কপি করছে ইরানের কৌশল। হাজার হাজার কোটি ডলারের অস্ত্র থামাতে পারেনি হুথিদের, তাই যুক্তরাষ্ট্র উন্মোচন করেছে নতুন বাহিনী। মধ্যপ্রাচ্যে চালু হয়েছে নতুন মার্কিন ওয়ান ওয়ে আক্রমণাত্মক ড্রোন ফোর্স। ড্রোন যুদ্ধ যত দ্রুত বাড়ছে ততই স্পষ্ট হচ্ছে ইরান ও তার আঞ্চলিক মিত্রদের গতিকে ধরতে এখন ছুটছে আমেরিকা। 3 ডিসেম্বর মার্কিন সামরিক বাহিনী এক নতুন টাস্ক ফোর্স উন্মোচন করেছে। কাজ একটাই, মধ্যপ্রাচ্যে ওয়ান ওয়ে আক্রমণ ড্রোন পরিচালনা। এই উদ্যোগ দেখাচ্ছে বাড়তে থাকা ড্রোন হুমকির মধ্যে যুক্তরাষ্ট্র চায় নিজেদের অবস্থান আধুনিক করতে। এই বাহিনীর নাম টাস্ক ফোর্স স্করপিয়ন স্ট্রাইক, TFSS। হেক্সেথের কম খরচে ড্রোন ব্যবহারের তাগিদের পর এটি তৈরি করা হয়েছে। মধ্যপ্রাচ্যে নিজেদের সস্তা ড্রোন বাহিনী গড়ে তুলছে আমেরিকা। তাদের ভাষায় এই টাস্ক ফোর্স উদ্ভাবনকে প্রতিরোধ শক্তিতে পরিণত করবে। দ্রুত নতুন ড্রোন দিয়ে সৈনিকদের ক্ষমতা বাড়ানো যুক্তরাষ্ট্রের শক্তি ও উদ্ভাবন তুলে ধরে। এতে খারাপ শক্তিগুলো ভয় পায়। স্করপিয়ন স্ট্রাইক হলো আমেরিকার নতুন ওয়ানওয়ে আক্রমণ ড্রোন বাহিনীর কাঠামো। লক্ষ্য দ্রুত, নির্ভুল, কম খরচে হামলার ক্ষমতা। এই ধারণার কেন্দ্রে রয়েছে লুকাস ড্রোন। ড্রোনগুলো এত সস্তা ও এক্সপেন্ডেবল যে শত্রুর প্রতিরক্ষা ভেদ করা সহজ। TFSS ইতোমধ্যেই মোতায়েন করেছে একটি লুকাস স্কোয়াড্রন। লুকাস মানে লো কস্ট আনক্রিউড কমব্যাট অ্যাটাক সিস্টেম। ধারণা খুব সহজ, ব্যয়বহুল অস্ত্র নয়, সস্তা ড্রোনের ঝড়ই ভবিষ্যৎ যুদ্ধের চাবিকাঠি। এই ড্রোনগুলো অনেক দূর পর্যন্ত যেতে পারে, স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্য খুঁজে আঘাত করতে পারে, অল্প সময়ে বহু মিশন চালানো যায়। এগুলো ক্যাটাপাল্ট বা রকেট সহায়তায় ছোড়া যায়, মানে অত্যন্ত নমনীয়ভাবে ব্যবহার করা যায়। এই বাহিনী গড়ে তোলায় নেতৃত্ব দিচ্ছে স্পেশাল অপারেশনস কমান্ড সেন্ট্রাল। তারা দেখেছে ইরান, হুথি, হিজবুল্লাহ বা অন্যান্য গোষ্ঠী সবাই এখন কামিকাজে ড্রোনের যুগে। তাই যুক্তরাষ্ট্র মনে করছে শত্রুর সস্তা কৌশল মোকাবিলায় নিজেদেরও সস্তা কিন্তু কার্যকর বাহিনী দরকার।
প্রোগ্রামটি একই সাথে এক নতুন যুদ্ধ পদ্ধতির পরীক্ষাগার। হুথিদের কাছ থেকে শিক্ষা। 2025 সালের মে মাসে যুক্তরাষ্ট্র হুথিদের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করে। মাসের পর মাস আকাশ থেকে বোমা বর্ষণ করেও ফল আসেনি। লোহিত সাগর এলাকায় কার্গো জাহাজের ওপর হামলা ঠেকানোর জন্য শুরু হওয়া অভিযান একসময় থেমে যায়। চুক্তিতে অদ্ভুত একটি বিষয় ছিল, হুথিদের ইসরায়েল লক্ষ্য করে হামলা বন্ধ করতে বলা হয়নি। চুক্তির পর হুথিরা মার্কিন যুদ্ধজাহাজে হামলা বন্ধ করে, কিন্তু কার্গো জাহাজ আর ইসরায়েলের দিকে তাদের ড্রোন ও মিসাইল যাওয়া বন্ধ হয়নি। এখানেই দৃশ্যপট বদলায়। ইরান বহু বছর আগে বুঝেছিল ভবিষ্যৎ যুদ্ধ সস্তা ড্রোনের। আজ সেই বাস্তবতা বাধ্য করছে যুক্তরাষ্ট্রকে ইরানের পথ অনুসরণ করতে। মধ্যপ্রাচ্যের আকাশে এখন দুই শক্তির আগুন। একদিকে ইরানের পরীক্ষিত ড্রোন সাম্রাজ্য, অন্যদিকে আমেরিকার নতুন শিখতে থাকা বাহিনী। কে জয়ী হবে তা সময় বলবে, কিন্তু সত্য একটাই, এই যুদ্ধে পথ দেখাচ্ছে ইরান। ইসরায়েল কবে আবার ইরানকে আক্রমণ করবে? আজকের ভিডিওতে আমরা যে প্রশ্নটি নিয়ে কথা বলবো সেটি শুধু মধ্যপ্রাচ্য নয়, সারা বিশ্বের কূটনৈতিক মহলে ঘুরে ফিরে আসছে। ইসরায়েল আবার কবে ইরানকে আঘাত করবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের ঝুঁকতে হবে দুই দেশের মাঝে থাকা দীর্ঘবিরতির নীরবতায়, যেটাকে অনেক বিশেষজ্ঞ যুদ্ধবিরতির মতো নয়, বরং দুই যুদ্ধের মাঝের নীরব মঞ্চ বলে উল্লেখ করেন। পরবর্তী যুদ্ধকে অবশ্যম্ভাবী। বিশ্ব তাকিয়ে থাকে হরমুজ প্রণালীর দিকে। কবে আবার বড় কোনো বিস্ফোরণ ঘটবে? বাস্তবতা হলো, পরের যুদ্ধ হবে কি হবে না এটি আর প্রশ্নই নয়, প্রশ্ন হলো কবে, আর সেই যুদ্ধই কি অঞ্চলের শেষ বড় যুদ্ধ হয়ে দাঁড়াবে? প্রতিটি মাস ইরানকে আরও শক্তিশালী করে তুলছে। ইরান তার রাডার বদলায়, নতুন নতুন ক্ষেপণাস্ত্র ব্যাটারি গড়ে তোলে, যার গতি ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের প্রতিরোধ ব্যবস্থা পূরণ করতে হিমশিম খায়। নেতানিয়াহুর টিকে থাকার সূত্র। নেতানিয়াহু এটা খুব ভালোভাবেই বোঝেন। তার কাছে যুদ্ধ কেবল একটি কৌশল নয়, বরং এটি তার ব্যক্তিগত টিকে থাকার লড়াই। গাজায় বোমা না ফেললে, বিদেশি কোনো শত্রুকে সামনে না রাখলে তিনি রাজনৈতিকভাবে পতিত হবেন, এমনকি আইনগতভাবে জেলে পর্যন্ত যেতে পারেন। তাই হিসাব নতুন হয়, যদি গাজা না তাহলে তেহরান। ইসরায়েলের স্থায়ী আগাম আঘাত নীতি। ইসরায়েলের নিরাপত্তা নীতি খুবই স্পষ্ট। তারা মনে করে প্রতিবেশীদের ইচ্ছা কখনো বদলায় না। তাই ইসরায়েল বিশ্বাস করে, আগে আঘাত করো যাতে প্রতিপক্ষ আঘাত করার সুযোগ না পায়। কিন্তু বাস্তবতা হলো, ইরানের ক্ষেপণাস্ত্র এখন প্রমাণ করেছে অঞ্চল আর তত বড় নেই। তেহরান থেকে মাত্র 12 মিনিট দূরে। তেল আবিব এখন আর ধরা ছোঁয়ার বাইরে নয়। তেহরানের যুদ্ধ প্রস্তুতি ও কৌশল দুটি একসঙ্গে চলে। ইরান নতুন লঞ্চার তৈরি করছে, ক্ষেপণাস্ত্র জমাচ্ছে, রাশিয়ার বিমান ব্যবস্থা চাইছে, হিজবুল্লাহ হুথিদের সমন্বয় আরও শক্ত করছে। এর কতটা বাস্তব প্রস্তুতি আর কতটা সংকেত, এটি কেবল আইআরজিসি জানে। তবে অনিশ্চয়তাই ইরানের শক্তি। প্রতিটি ড্রোন মহড়া, প্রতিটি টিভি প্রচারিত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ইসরায়েলকে স্মরণ করিয়ে দেয়, ইরান আহত হলেও প্রতিপক্ষকে ভয়াবহ আঘাত করতে পারে। এভাবে ইরান প্রতিপক্ষকে এমনভাবে অস্থির রাখে যাতে ইসরায়েল কোনোদিনই নিশ্চিত হয়ে বলতে না পারে জিতবে কিনা। জুনের যুদ্ধে আরেকটি সত্য প্রকাশ পেয়েছিল, মোসাদ ইরানের ভেতরে কত গভীর ঢুকেছিল। বাইরে থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে ঠিকই, কিন্তু ভেতরের নাশকতা, ড্রোন হামলা, গুপ্ত হত্যা, যোগাযোগ নষ্ট করা এসব ঘটেছিল অভ্যন্তরে থাকা নেটওয়ার্কের মাধ্যমে। তবে এই নেটওয়ার্ক প্রকাশ হয়ে যাওয়ায় ইসরায়েল বড় ক্ষতি স্বীকার করেছে। কয়েক মাসে তারা কতটা পুনর্গঠন করতে পারবে তা নিয়ে সন্দেহ আছে। তাহলে ইসরায়েল কবে আবার আক্রমণ করবে? এর উত্তর হলো, ইসরায়েল ও ইরান এখন এমন এক জটিল পরিবেশে বাস করছে যেখানে প্রতিরোধ যুদ্ধ ঠেকায় না, বরং যুদ্ধের ব্যবধান নির্ধারণ করে। প্রতিটি আঘাত ব্যবধান কমায়, প্রতিটি বিরতি আরও ছোট হয়। যদি কোনো বড় কূটনৈতিক পরিবর্তন না আসে, তাহলে পরবর্তী যুদ্ধ সময়ের অপেক্ষা, কিন্তু একেবারেই অনিবার্য। আর সত্য হলো, এই যুদ্ধের প্রশ্ন সময় নয়, বরং সহনশীলতা। কে কতদিন নিজেদের সীমা পরীক্ষা করতে পারবে, অঞ্চলের ভবিষ্যৎ তার উপরই নির্ভর করছে।